এরকম একটা হিনাস ক্রাইমকে নিয়ে আমি কমার্শিয়ালি যদি এক্সপ্লয়েট করি সেটা মানে তার ভালো দিক থাকে খারাপ দিক থাকে, কিন্তু যে মোমেন্টে এরকম একটা ঘটনা নিয়ে হচ্ছে, যখন সামাজিক একটা ভয়ঙ্কর বিচ্যুতি এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় আলোড়ন হয়েছে, সেইখানে ডিরেক্টলি এরকম একটা ফিল্ম পোস্টার যদি এরকম একটা ঘটনাকে রেফার করে সেটা আবার মানে একদম এক্সপ্যাসি লেখা থাকে, সেটা খানিকটা সমস্যাজনক বলে আমার মনে হয়েছিল। আমার এই মুহূর্তে ফিল্ম বা এই ধরনের অডিও ভিজুয়াল মিডিয়াটা আর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নেই। এই মুহূর্তে আমরা যে পৃথিবীটায় বাস করছি সেখানে গেমিং, এআর, ভিআর, তারপরে ইউজার জেনারেটেড কন্টেন্ট সমস্ত কিছু মিলে ফিল্ম একটা এই মুহূর্তে মিক্সড মিডিয়া ফরম্যাটে রয়েছে। এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারকে যদি একটা ট্রেলারের মধ্যে 10 সেকেন্ড দেখাতে পারি, তাহলে তাকে দেখবার জন্য লোকজন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে এবং সেখান থেকে ইনভেস্টারের 4টে পয়সা হবে। ইনভেস্টার সিম্পল তার পয়সার ক্যালকুলেশনটা করে এই লোকগুলিকে নিচ্ছে। দেখুন, একজন ডিজিটাল ক্রিয়েটার সে খুব ভালো অভিনেতা হবে এরকম কোনো বাধ্যকতা নেই, আবার ভালো অভিনেতা সে আবার খুব ভালো রিল বানাবেন এরকম কোনো কথা নেই। সময়কে কোনো দিন টাকা দিয়ে কেনা যায় না, সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু আনফর্চুনেটলি তারা প্রত্যেকেই ওই মানে ভোটের বোড়ে হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষকে। তো প্রথমত বাংলা হ্যান্ডে তোমায় স্বাগত জানাচ্ছি। বেশ কিছু বর্তমানে শোরগোল ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত চলছে রাজ্য রাজনীতিতে। প্রথম যে প্রসঙ্গের দিকে আসছে সেটি হলো একটি পার্টিকুলার আগমনী নামে ওয়েব সিরিজ তৈরি করে সেটা লঞ্চের জন্য আরজিকর ইস্যুর সময় টিএমসিপির একজন নেত্রীকে এবং একজন নেতাকে, ছাত্র নেতাকে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল দল থেকে। তারপর দেখলাম 2-3 মাস কেটে গেল এবং তারপর দেখলাম গতকাল সেই ওয়েব সিরিজ পর্দায় আসতে চলেছে। তাহলে দলের তরফ থেকে যে এই যে সিদ্ধান্ত সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া কিংবা দল বহিষ্কার করছে, দল সম্মতি দিচ্ছে না, সমর্থন করছে না দল, এ ধরনের কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? দেখুন, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ডিসিশন ছিল। আমি তাদের স্টেক হোল্ডার নই, ফলে আমি বলতে পারবো না। তবে ছবিটি তারা বানিয়েছিলেন এবং তার রাজন্যা এবং প্রান্তিক বোধহয়, রাজন্যা এবং প্রান্তিক, তারা এই ছবিটি একটা শর্ট ফিল্ম সম্ভবত, এখন মানে সেটা সিরিজ ফরম্যাটে করেছেন কিনা জানি না, সেটা করেছিলেন এবং সেখানে ডিরেক্ট তারা পোস্টারে আরজিকর ঘটনার একটা রেফারেন্স দিয়েছিলেন এবং তারপরে তৃণমূলের পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল যে তারা দল বিরোধী কিছু কাজকর্ম করেছেন এরকম একটা মতামত আসে, সেজন্য তাদেরকে সাসপেন্ড করা হয়। এবং আমি কিছুদিন আগেও আমার রাজন্যার সাথে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং আমার কথা হয়েছে, তার সাসপেনশন এখনও তোলেনি তার দল এবং সে এখন ইন্ডিপেন্ডেন্টলি তার নিজের যা জীবিকা আছে সেটা তিনি চালাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তার পদ তিনি ফিরে পাননি। এবার ছবি যেটা বানানো হয়েছে সেটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্রেশন। এবার কোনো ওটিটি প্ল্যাটফর্ম সেটা যদি কেনে, যদি সেটা সেখানে কোনো দল এমবার্গো দিতে পারেন না। আমি একটা ছবি বানালাম, সেই ছবিটা আমি যদি কোনো কোম্পানিতে চাকরি করি বা কোনো রাজনৈতিক সংগঠনের অংশ হই, সেই সংগঠন আমাকে আমার পদ কেড়ে নিতে পারে, কিন্তু আমার কোনো ছায়াছবি হোক বা কোনো বই হোক, কোনো পেন্টিং হোক, কোনো পাবলিশার যদি মনে করেন সেটা পাবলিশ করবেন, সেটা তার ব্যবসার টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যদি মেলে তাহলে সেটা তারা করবেন। এখানে একটা প্রাইভেট এন্টারপ্রাইজের ব্যাপার রয়েছে, এখানে তৃণমূলের কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো এটা প্রকাশিত হচ্ছে না, ফলে এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আমি দেখতে পাচ্ছি না। এবার ওটিটি চ্যানেলে আসছে, কন্টেন্টটা কী হয়েছে, কী নিয়ে হয়েছে, তারা তখনও বলার চেষ্টা করেছিলেন যে আরজিকর ঘটনাকে ডিমিন করবার কোনো চেষ্টা তারা করেননি, কিন্তু আমার একটাই আপত্তি ছিল। আমি তখনও রাজন্যাকেই ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম যে সরাসরি এই আরজিকর কাণ্ড থেকে অনুপ্রাণিত বা এই ধরনের রেফারেন্সটা তারা পোস্টারে লিখেছিল, সেইটা নিয়ে আমার মানে আমার ব্যক্তিগতভাবে সেটা খারাপ লেগেছিল। আমি তাকে জানিয়েছিলাম এবং তারা সেটা দেখেছিলাম অ্যাকনলেজও করেছে এবং লেটেস্ট যে পোস্টারটা রিলিজ করেছে সেখানে এই আরজিকর ঘটনাটার কথা তারা উল্লেখ করেননি। কারণ এরকম একটা হিনাস ক্রাইমকে নিয়ে আমি কমার্শিয়ালি যদি এক্সপ্লয়েট করি সেটা মানে তার ভালো দিক থাকে খারাপ দিক থাকে, কিন্তু যে মোমেন্টে এরকম একটা ঘটনা নিয়ে হচ্ছে, যখন সামাজিক একটা ভয়ঙ্কর বিচ্যুতি এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় আলোড়ন হয়েছে, সেইখানে ডিরেক্টলি এরকম একটা ফিল্ম পোস্টার যদি এরকম একটা ঘটনাকে রেফার করে সেটা আবার মানে একদম এক্সপ্যাসি লেখা থাকে, সেটা খানিকটা সমস্যাজনক বলে আমার মনে হয়েছিল। আমার ধারণা তারাও সেটা বুঝতে পেরেছেন এবং তারপর তারা পোস্টারটা রিভাইজ করেছেন এবং এখন তাদের ছবিটি আসছে পাবলিক প্ল্যাটফর্মে এলে আমি দেখব নিশ্চয়ই। এবং আমার মনে হয় যে তার কন্টেন্টের সাথে তার দলে ফিরে যাওয়া বা পদ ফিরে পাওয়ার এখনও সম্পর্ক নেই, কারণ ছবি রিলিজের আগে বা পরের সাথে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট আমার কাছে যা আছে সেটা হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে তারা তাদের পদটা ফিরে পাননি এখনও পর্যন্ত। আগামীতে কী হবে সেটা জানি না, দল তাদেরকে কোনো মানে পেনালাইজ করবেন না কী করবেন, কোনো পদে রাখবেন মানে গ্রহণ করবেন কি না সেটা আমরা জানি না, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে তৃণমূল ডিসাইড করবে। দেখা যাক কী হয় আগামীতে।
টলিউডের ছোট পর্দায় ভাইরাল রাজুদাকে নিয়ে একটা নতুন কিছু তৈরির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে কি অভিনেতার ঘাটতি, নাকি নতুন মুখকে সামনে এনে নতুনদেরকে কোনো কর্মসংস্থান তৈরি করার একটা সিদ্ধান্ত? দেখুন, এই মুহূর্তে ফিল্ম বা এই ধরনের অডিও ভিজুয়াল মিডিয়াটা আর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নেই। এই মুহূর্তে আমরা যে পৃথিবীটায় বাস করছি সেখানে গেমিং, এআর, ভিআর, তারপরে ইউজার জেনারেটেড কন্টেন্ট সমস্ত কিছু মিলে ফিল্ম একটা এই মুহূর্তে মিক্সড মিডিয়া ফরম্যাটে রয়েছে। এবং একটা এই সোশ্যাল মিডিয়ার যে প্রভাবের কথা নিয়ে আলোচনা হচ্ছে, সারা পৃথিবীতেই, সারা ভারতবর্ষেই সোশ্যাল মিডিয়া ম্যাসিভলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বা মিডিয়া ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করে। সেটা ভালোভাবে হতে পারে, খারাপ সেন্সে হতে পারে। আমরা বহু এরকম ফিল্মের ট্রেলার টিজার দেখেছি, রীতিমতো শাহরুখ খানের ছবিতে গেরুয়া মনোকিনি বা বিকিনি পরানো নিয়ে একটা সেন্সারে এম্বার্গো হয়ে গেছিলো। রিসেন্টলি শাহরুখ খান একটি বিজ্ঞাপন প্রকাশ করেছেন, সেখানে মোনালিসা আর্টওয়ার্ককে তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এরকম একটা দৃশ্য আছে। মানে সেটা সিনেমার ল্যাঙ্গুয়েজের হিসেবে তিনি ব্যবহার করেছেন, সেই নিয়ে একটা ব্যাকল্যাশ হয়েছে। এরকম বহু কন্টেন্টে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় মানুষের যেহেতু স্বতঃস্ফূর্ত একটা অবস্থান থাকে, সেই অবস্থানের একটা বড় প্রভাব ভালো এবং খারাপ উভয়ভাবেই মেন স্ট্রিম মিডিয়ায় থাকে। এবার ঘটনাটা হচ্ছে যে অভিনেতাদের ঘাটতি নেই, এবং এটাও ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে অভিনেতারা থাকবেন না। আগামী দিনে সব কন্টেন্ট ক্রিয়েটাররা বা এই ডিজিটাল ইনফ্লুয়েন্সার যারা কমিউনিটি তৈরি হয়েছে তারাই অভিনয় করবেন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ইনফ্লুয়েন্সার, রিল মেকিং এটা একটা স্বতন্ত্র প্রফেশন, এটা আলাদাভাবে তার মতো করে থাকবে। আর অভিনয় বা অভিনেতা তারা তাদের মতো করে থাকবে। কিন্তু এই দুটোর একটা কমন গ্রে এরিয়া রয়েছে, তার কারণ আমরা সবাই একটা কমন বাজারে অবস্থান করছি। এটা মানে খুব আশ্চর্য, মেনে নিতে হয়তো অনেকেরই খারাপ লাগে। বহু চাকরির জায়গাতেও এখন আমার কাছে খবর আছে, বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কোনো ছেলেমেয়ের সিভিতে তাকে লিখে দিতে হচ্ছে তার লিঙ্কডইনে ফলোয়ার কত। এটা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াটা একটা এক্সট্রা ক্রেডেন্সিয়াল হিসেবে আমাদের যে পোর্টফোলিওতে অ্যাড হয়ে গেছে, এটা শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি বলে না, যে কোনো জায়গাতেই কিন্তু ধরুন আপনি চাকরিতে গেলেন, আপনি ধরুন খুব বড় ইনফ্লুয়েন্সিয়াল লিডারশিপ রোলে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া আপনার বড় কোনো ব্যাকল্যাশ আছে, কোম্পানি কিন্তু ভাববে যে আপনি মানে ভালো লিডার হতে পারেন, বড় ম্যানেজার হতে পারেন, কিন্তু লোকে ভাববে আরে একে কোম্পানিতে নিলে তো আমার কোম্পানির রেপুটেশনটা খারাপ হবে। তো এই রেপুটেশনের কনসেপ্টটা একটা রয়েছে। এবং আবারও বলছি যে রাজুবাবু যিনি আছেন, তিনি তাকে নেওয়া হচ্ছে একটা সিম্পল হিসেবে। কেন নেওয়া হচ্ছে এটা বোঝা প্রয়োজন। প্রথম কথা, এই মুহূর্তে রেভিনিউ স্ট্রিম বিভিন্ন রকমভাবে আছে। এই একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারকে যদি একটা ট্রেলারের মধ্যে 10 সেকেন্ড দেখাতে পারি, তাহলে তাকে দেখবার জন্য লোকজন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে, এবং সেখান থেকে ইনভেস্টারের 4টে পয়সা হবে। ইনভেস্টার সিম্পল তার পয়সার ক্যালকুলেশনটা করে এই লোকগুলিকে নিচ্ছেন। এই একই কারণে আমরা দেখতে পেয়েছি যে সম্ভবত আইপিএল বা কোনো একটি ক্রিকেট খেলায় প্রেরণা একজন কন্টেন্ট ক্রিয়েটার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, তিনি হয়তো ক্রিকেট বোদ্ধা নন, তিনি একেবারেই না নিজে একজন স্পোর্টসম্যান, না নিজে তিনি কোনো কমেন্টেটর, কিন্তু তিনি কিন্তু মানে মূল ক্রিকেটের কমেন্টেটরদের ডেস্কে, যেখানে একেবারে হর্ষ ভোগলে থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলিরা গিয়ে যেখানে কমেন্টারি করেন, সেইখানে তিনি বসে কিন্তু বসার সুযোগ পেয়েছিলেন বা তাকে সুযোগ দেওয়া হয়েছিল। এর প্রশ্নটা হচ্ছে যে কেন দেওয়া হলো, তার কারণটা খুব সিম্পল। একটা কোম্পানি, আমি যদি প্রেরণাকে নিয়ে আসি, তাহলে ওকে দেখার জন্য ওর যে ফ্যান ক্লাব রয়েছে, ওর যে এত হাজার হাজার ফলোয়ার রয়েছে, তারা ঘুরিয়ে একবার আমার চ্যানেলটা দেখবে যে ও কী বলছে করছে। তো এই বিভিন্ন ফ্যানের সহাবস্থান হওয়ার কারণে যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে একটা অডিয়েন্সকে টেনে আনার জন্যে সোশ্যাল মিডিয়ায় পপুলার কিছু ফেস অ্যান্ড ফিগারকে আমরা বঙ্গাইকে অভিনয় করতে দেখেছি। আমরা এর আগে বহু এরকম ডিজিটাল ক্রিয়েটারকে আমরা মিউজিক ভিডিওতে নিতে দেখেছি, যে উন্মেষ গাঙ্গুলিও এখন নিয়মিত অভিনয় করছে। এবার ঘটনা হচ্ছে যে দেখুন, একজন ডিজিটাল ক্রিয়েটার সে খুব ভালো অভিনেতা হবে এরকম কোনো বাধ্যকতা নেই, আবার ভালো অভিনেতা সে আবার খুব ভালো রিল বানাবেন এরকম কোনো কথা নেই। কিন্তু দুয়ের মাঝখানে একটা কমন পয়েন্ট আছে, সেই কমন পয়েন্টে কিছু বিকল্প তৈরি হয়, সেই বিকল্পগুলো থেকেই এত আমাদের আলোচনা। আমি আবারও বলছি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দুটো ঘটনা বলতে পারি। আমি সম্প্রতি দুটো প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টগুলো আমি এর আগে 15-16 বছরের আমার মিডিয়া ক্যারিয়ারে কোনো দিনই করিনি। প্রথম প্রজেক্টটা হচ্ছে যে একটি বিখ্যাত জাতীয় ব্র্যান্ড তারা ডিসাইড করলো যে রাহুল দ্রাবিড়কে দিয়ে তারা বিজ্ঞাপন করাবেন, রাহুল দ্রাবিড় তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এবার সেই বিজ্ঞাপনের পাশাপাশি কোম্পানির যে ছোট ছোট বিভিন্ন রকম অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি হয়, সেই কন্টেন্টগুলোতেও রাহুল দ্রাবিড়কে তারা খুচরো বিভিন্ন সেলস পিচ টিচ ইত্যাদিতে রাহুল দ্রাবিড়কে রাখবেন। এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেও দেখা গেল যে এত বড় একজন স্টলওয়ার্থকে দিয়ে সারা বছর ওই এক পাতা ডায়লগের জন্য বারবার করে বম্বে থেকে দিল্লি থেকে এনে ট্রাভেল করিয়ে শুটিং করানো, সেটা একটা বিরাট বড় একটা ব্যান্ডওয়াগন, এবং সেটা
এটা করা সম্ভব হচ্ছে না, কস্ট এফেক্টিভও হচ্ছে না, টাইম এফেক্টিভও হচ্ছে না। তো তাহলে কি করা যাবে? তখন চলে এলো জেনারেটিভ এআই এর ভূমিকা। রাহুল দ্রাবিড়কে দিয়ে কাস্টমাইজ ডেটা পলিসিতে সই করানো হলো সেই কোম্পানির, এবং আমরা যেটা করলাম, আমি সেই প্রজেক্ট ম্যানেজমেন্টে ছিলাম, যেটা করলাম যে রাহুল দ্রাবিড় একবার এলেন এবং তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে রকমারি শট দিলেন, এবং তারপর সারা বছর ধরে ওই রাহুল দ্রাবিড়ের মুখ, তার কণ্ঠস্বর, এইগুলোকে আমরা জেনারেটিভ এআই এর মাধ্যম দিয়ে ক্লোন করে 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 আমরা সারা বছরের কন্টেন্টগুলো বানালাম। রাহুল দ্রাবিড়কে কিন্তু সারা বছর আসতে হলো না, আমরা করলাম। একই রকমভাবে আমি এই মুহূর্তে ইউনাইটেড নেশনের সাথে কাজ করছি, আফগানিস্তানে একটা এডুটেক প্রজেক্ট। সেখানে মহিলাদেরকে ফটোগ্রাফ করা যায় না, তাদের দেশের আইন রয়েছে, কিন্তু বাচ্চাদের মেয়েদের জন্য যে এডুটেক প্ল্যাটফর্মটা আনা হচ্ছে, সেখানে একজন শিশুকে পড়াতে গেলে আমার একজন শিক্ষিকাকে প্রয়োজন। এবার তাহলে কিভাবে হবে? এই নিয়ে দুই দেশের মধ্যে প্রচণ্ড আলোচনা হলো, সেখানেও আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে ছিলাম। সেখানেও চলে এলো হচ্ছে ডিপ ফেকের মাধ্যম দিয়ে আমরা জেনারেটিভ এআই দ্বারা এমন একটি ক্যারেক্টার তৈরি করলাম যেটা আদ্যন্ত দেখতে মানুষের মতো, এবং সেইটাকে অপারেট করলেন পেছন থেকে হচ্ছে আসল যারা শিক্ষিকা বা চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন, সাইকোলজিস্ট রয়েছেন, তারা ওটাকে অপারেট করলেন। ছেলে মেয়েদেরকে কীভাবে পড়ানো হবে, কি মডিউল হবে, এবং সেখানে আমরা জেন এআই দিয়ে ওই ক্যারেক্টারটা কথা বলছি, এবং পেছনে অ্যানিমেশন হচ্ছে, গ্রাফিক্স হচ্ছে, যা হয় একটা এডুটেক প্ল্যাটফর্মে সেটাই। শুধু মানুষকে, যেহেতু কোনো মহিলাকে আমরা দেখাতে পারবো না, সেই জন্য হিজাব পরিহিত একটা জেনারেটিভ এআই ক্যারেক্টার, যেটা 100% ক্লোজার টু হিউম্যান, এরকম একটা জায়গায় আমরা তৈরি করলাম ঘটনাটা। তো এই জিনিসগুলো কিন্তু আজ থেকে 2-3 বছর 4 বছর আগেও আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল না। ফলে এই যত দিন যাচ্ছে আমাদের মিডিয়া প্রযুক্তির মধ্যে আশপাশের এরকম রকমারি চেঞ্জ হচ্ছে। গতকাল যেটা শিখেছিলাম আজ সেটা কোনো কাজে লাগছে না। ফলে আবারও আমি, যারা আমার অভিনেতা সতীর্থ রয়েছেন, আমি আবারও বলছি যে আমাদেরকে কমব্যাট করতে হচ্ছে একজন ডিজিটাল ক্রিয়েটারের সাথে নিশ্চয়ই, কারণ এখন ফলোয়ার দেখে নেওয়া হচ্ছে, তার পেছনে একটা বাণিজ্যিক লজিক আছে, তার পেছনে কোনো ক্রিয়েটিভ লজিক নেই, একটা সিম্পল বাণিজ্যিক লজিক আছে যে একজন 1 মিলিয়ন ফলোয়ারওয়ালা একজন ক্রিয়েটারকে আমি নিয়ে নিলে তার সাথে ক্রস পোস্ট করলে আমার 50,000 60,000 বেশি ভিউ হবে, আমি সেখান থেকে 15,000 20,000 50,000 টাকা বেশি রোজগার করতে পারবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার সেখানে কিছুটা ক্রিয়েটিভিটি অবশ্যই কম্প্রোমাইজ হয়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু বাজারের চাকাটা এমন নিষ্ঠুর একটি চাকা, সেটা যেভাবে ঘোরে আমাদেরকে তার সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। কিন্তু অভিনেতারা চলে যাবেন, অভিনেতাদের আর কোনো দিন প্রয়োজন হবে না, এরকম কিছু নেই। বিদেশের থিয়েটারে বহুদিন আগে থেকেই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, তারপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনের ব্যবহার, ভার্চুয়াল প্রোডাকশান, এগুলো অনেক দিন ধরেই ঢুকে গেছে। আমরা তো অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অনেক পরে পাচ্ছি, রাশিয়ান থিয়েটারে, ক্যালিফোর্নিয়ান থিয়েটারে অনেক আগে চলে এসছে, কিন্তু তার মানে অভিনেতারা চলে যাননি, অভিনেতাদের কাছে এটা একটা নতুন হাতিয়ার হিসেবে আসছে। ফলে এর থেকে মানে ডিসকারেজিং বা ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই। আমি নিজের স্কিলটাকে আপডেট করতে থাকবো একজন পারফর্মার হিসেবে। একজন সত্যিকারের পারফর্মারের কোনো দিনই বিকল্প হয় না। একজন অভিনেতা যে মানবিক উপস্থাপনাটা মঞ্চে করতে পারবেন, পৃথিবীর কোনো রোবটই সেটা করতে পারবে না। রোবট কিছু অ্যাডিশনাল আমাকে হাতিয়ার দিতে পারে, কিন্তু সে কখনোই হিউম্যানকে রিপ্লেস করতে পারে না। তো সেই কারণে মানুষের প্রয়োজনীয়তা অবশ্যই থাকবে, শুধু সময়ের সাথে সাথে প্রয়োজনীয় স্কিলগুলোকে অ্যাডাপ্ট করে নিতে হবে, এইটুকুই যার পরিবর্তন। দাদা, বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলাতে রীতিমতো যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকা 2 সপ্তাহ ধরে বসে রয়েছেন, তেমনই যারা ডি কর্মী রয়েছেন, গ্রুপ ডি রয়েছেন, তারাও নিজেদের যে ভাতা, সেই ভাতাটা বাড়ানোর জন্য, ডিএ বাড়ানোর জন্য তারা পথে বসে রয়েছেন। আজকে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষিকা 26,000 জনের যে চাকরি নিয়ে যে মামলা ছিল, সেই মামলার শুনানিটা আরও পিছিয়ে গেল। এই যে পথে বসে রয়েছে, দিন দিন আন্দোলনের সংখ্যা বাড়ছে, ধর্নার সংখ্যা বাড়ছে, তাতে কি পশ্চিমবঙ্গের যে আন্দোলনের যে দিক, সেই দিকের কোনো রকম পরিবর্তন হবে? দেখুন, এই সম্পূর্ণ দায়বদ্ধতাটা আমার মনে হয় ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নিতে হবে। তার কারণ এই যে ক্রমাগত একটা অ্যাডজর্নমেন্ট করে দেওয়ার একটা বিচ্ছিরি টেন্ডেন্সি তৈরি হয়েছে। হ্যাঁ, একথা ঠিকই যে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে প্রচুর এরকম মামলার ওখানে পেন্ডিং হয়ে রয়েছে, হাজার হাজার মামলা। এবং আমি সম্ভবত লেটেস্ট ডেটা ম্যাট্রিক্স যেটা দেখছিলাম, যে আমাদের ইতিহাসে হাইয়েস্ট নাম্বার অফ কেসেস পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। তার কারণ, অনেকগুলো কারণ রয়েছে, সেই দায়বদ্ধতাও জুডিশিয়ারির। তার কারণ হচ্ছে আমাদের লোয়ার কোর্টগুলো প্রপারলি ফাংশন করে না, সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো রয়েছে, ট্রায়াল কোর্ট, সেশন কোর্টে প্রচুর মামলা এখানে জমে থাকে। এবং সামহাও আমি দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গের মামলাগুলোকে কিন্তু, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল মামলাগুলোকে সামহাও কিন্তু গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট দেখছেন না। এবার তার পেছনে কোনো মানে
পলিটিক্যাল ইন্টেনশন আছে কিনা সেটা আমাদের নাগরিকদের মনে একটা ডাউটফুল জায়গা তৈরি করছে। তার কারণ জুডিশিয়ারি যতই ইন্ডিপেন্ডেন্ট হোক, আলটিমেটলি ইটস এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। তার কারণ আমাদের জজদের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় হায়ার কলেজিয়াম সিস্টেমে, ইটস এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। পলিটিক্যাল ইনস্টিটিউশন মানেই কেবলমাত্র বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল তা নয়, কতগুলো মানে ফ্ল্যাগ বিয়ারাররা অপারেট করছেন তা না। পলিটিক্যাল ইন্টেনশনের মধ্যে মানে রকমারি ইন্টেনশন থাকতে পারে। সুপ্রিম কোর্ট বারবার এরকম একটা মামলাকে কেন অ্যাডজর্ন করছেন, এটা একেবারেই অনুচিত একটা ঘটনা। তার কারণ খুব সিম্পল, বিষয়টা হচ্ছে আজকে যে 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন যে মানুষটি, আজকে 2024-এ দাঁড়িয়ে আছি, প্রায় 8টা বছর হয়ে গেছে। এবং এই যে যারা চাকরি করছেন তারা যোগ্য নাকি তাদের চাকরি চলে যাবে, তারাও একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছেন। এখানে কিন্তু একজন দুজন মানুষকে নিয়ে কাজ হচ্ছে না, এত হাজার মানুষ, তাদের লাইফের আনসার্টেনিটি, তাদেরও পরিবার পরিজন রয়েছে, কারোর মামলা, কারোর মাইনে পেন্ডিং হয়ে যাচ্ছে, কি কারোর চাকরি জীবন পেন্ডিং হয়ে যাচ্ছে। এই জীবনের 7-8 বছর তো তাকে আমরা কোনোদিনই ফেরত দিতে পারবো না। আমি ধরে নিলাম যে চাকরি প্রার্থীদের পক্ষেই রায় এলো, কিন্তু 8 ইয়ার্স লস্ট কমপ্লিটলি। এটা কোনো দিন কোনো টাকা দিয়ে কোনো মানে সময়কে কোনো দিন টাকা দিয়ে কেনা যায় না। সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফলে আমার মনে হয় যে সমস্ত রকম রাজনৈতিক ইন্টেনশনকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টের দ্রুত এই মামলাগুলি নিষ্পত্তি করা উচিত। এবং শুধু সুপ্রিম কোর্টকে দোষ দিলে হবে না, তার সাথে সিবিআই সহ অন্যান্য যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলি থাকে, যাদের কাজ হচ্ছে এই ওএমআর শিট বলুন, এইগুলো বলুন, তারাও মানে একটা ইনকমপ্লিট ডেটা জমা দেয় মাঝে মধ্যে, মানে একটা কিছু করে একটা ফাঁক রেখে দিল। এই যে একটা ল্যাকাটেসিক্যাল ফাঁকগুলো রেখে দেয় মাঝখানে, সেই ফাঁক ফোকর থেকে আবার একটা অ্যাডজর্নমেন্টের প্রশ্ন চলে আসে। ফলে তারাও যদি কম্প্রিহেন্সিভ ম্যানারে তাড়াতাড়ি করার একটা চেষ্টা করেন, এটা প্রশাসন চাইলেই পারে। সেই সাংবিধানিক ক্ষমতা প্রত্যেকটা মানে সিবিআই বলুন বা রাজ্য প্রশাসন বলুন, যে মামলা যে দেখছে, প্রত্যেক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের কাছে সেই ক্ষমতা এবং রিসোর্সেস রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি তারা প্রত্যেকেই ওই মানে ভোটের বোড়ে হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষকে। ভোট এলে আবার হয়তো এটা নিয়ে একটা প্রচণ্ড আলোচনা শুরু হবে, আবার ভোট চলে যাবে, আবার ধামাচাপা পড়ে যাবে। এই একটা বিশ্রী ভোটের খেলার জন্য আমাদের কিছু হয় না। কিন্তু আমি মানে সুপ্রিম কোর্টের কাছে আমার আবেদন সবসময় ছিল, আগেও থাকবে, যে এটা যত দ্রুত সম্ভব করা যায়। তার কারণ সময়কে কোনো দিন টাকা বা অন্য কিছু দিয়ে কেনা সম্ভব নয়। যার জীবনে সময় চলে যাচ্ছে, সে তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হারাচ্ছে। দাদা, আরজিকর ইস্যু পশ্চিমবঙ্গকে আন্দোলন করতে শিখিয়েছে, অনেকেই মনে করেন। আন্দোলনের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, কিন্তু কোনো ন্যায়ের জন্য এই আন্দোলনের সংখ্যা যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, তা পশ্চিমবঙ্গের জন্য, দেশের জন্য কি ভবিষ্যৎ আনতে পারে? কারণ আন্দোলন দেখতে পাচ্ছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। দেখুন, আন্দোলন দেখতে আমরা সকলেই পেয়েছি, এবং আমরা আন্দোলনের যে লাভটা আমরা পাইনি তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের আন্দোলনটার মধ্যে কোনো স্ট্রাকচার ছিল না বা কোনো কনফর্মিটি ছিল না। এবং আন্দোলনগুলোয় যারা মুখ্য ভূমিকা দিয়েছেন, দেখুন এই ধরনের সিভিল ডিসওবিডিয়েন্স, মানে আমরাও যখন ভারতবর্ষের স্বাধীনতা দেখেছি, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা পেতেও কিন্তু একজন মহাত্মা গান্ধী বা একজন জওহরলাল নেহরুর মতো লিডারকে দরকার ছিল, যিনি কমিউনিকেট করতে পারবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।